আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা ছোট আপডেট দেব বলে আপনাদের সামনে এলাম। এটা কনফার্ম হয়েছে যে আজকে সন্ধ্যা রাতে ফেরার বা আগে, পুতিন দেশে ফেরার আগে রাতে 9টায় উনি দেশে ফিরছেন। তার আগে উনি দেখা করবেন 7টার সময় দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন। এয়ারপোর্ট থেকে 9টার সময় উনি ভারতের মাটি ছাড়বেন। এখন এর মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে কাল রাত্রিবেলা। কাল রাত্রে অনেক রাত আমি জেগেছিলাম। আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করে আমি একটু বেরোচ্ছি, কারণ আমার একটা মামলা রয়েছে। সেই মামলাটা আমার অ্যাটেন্ড করতে হবে। মামলাটা করে ফিরে আসার পর, অ্যাটেন্ড করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করব যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে। আমি যেটা বলছিলাম না, এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছেই রয়েছে, বাংলাদেশের সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আরেকটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে। মানে চীন পাকিস্তানকে দিয়ে, টার্কিকে দিয়ে কিছু অস্ত্র, অর্থ পেছন দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল। যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত যে জায়গায় মজুত করা আছে সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে, যেগুলো মোসাদের, আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে 100%। মানে ওইখানকার তথ্য, ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য 100% মিলে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে এই এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে। সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে। আর এদের মধ্যে কিছু জিহাদি তৈরি হয়েছে যারা জিহাদ করার জন্য বিভিন্ন পথ দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে। তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে, কারণ 7টা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে, আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা তার 7টার থেকে 8টা অবধি। তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে আধ ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন। দেখা করার পর উনি তারপর পালাম এয়ারবেস থেকে উনি যেখানে নেমেছিলেন আবার ওখান থেকে উনি দেশে ফিরবেন। ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে, একটু মানে ডিটেলে জানতে গেলে। বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব। আমি কোর্ট থেকে ফিরে আসি, কোর্টেও আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না, আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার। কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোগাড় করে নেবো। আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনাদের দিয়ে দেবো। ওই সন্ধ্যেবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন, কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো, এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওটা করে আপলোড করে তারপরে ছাড়তে গেলে যে সময়গুলো লাগে, হয়তো আমি মানে ভারতীয় সময় 6:30টার জায়গায় আমি হয়তো 7টায় ছাড়তে পারি। এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমার জন্য। আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো, কি চক্রান্তটা হয়েছিল, চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে, সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে,
বাজারটা পাওয়ার জন্য। কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রুই থাকবে। সেটা ওই জন্য বলেছিলাম রাশিয়াও বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। চীনের পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি কি করতে চাইছিল, যেখানে সমস্ত লাইনগুলোকে কেটে দেওয়া হয়েছে, চীনের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুত করেছিল, কেজিবির এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে রেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে। ফলে ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন রাশিয়ান একটা টিম থেকে, কেজিবির একটা টিম থেকে যাচ্ছে এইখানে, আর রয়ের একটা টিম, এরা দুজনে একসঙ্গে কাজ করবে। একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল, হয়তো ছোটখাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল। ফলে এবার যে আঘাতটা আসবে, খুব শিগগিরই হয়তো আঘাতটা আসবে, হয়তো পুতিন যাওয়ার আগেও, পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে। কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুটো দেশ মিলে, দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে। ঠিক করে তারপরেতে বাকি খবর কি হয়, এই খবরটুকু পাওয়া গেছে কাল রাত অব্দি। বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে, সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে। মানে আমি ফিরে আসার পর আমি আপনারা জানাতে পারবো রাত্রিবেলাতে। আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে, সেটা হয়তো 8টার পরে, 8টা সোয়া 8টা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন, যেটা শিডিউল আছে। আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পারামিয়া বেসের দিকে চলে যাবেন, যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন। তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ওখানে আমি যতটা পারবো আমি থেকেও টেলিফোন দেবো, আমি থেকেও চেষ্টা করবো বাইরে এ করে যে খবর টবর গুলো জোগাড় করা, বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়িয়ে রয়েছে। নইলে এত তড়িঘড়ি পুতিন আসছেন না। পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে। দেখুন, এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন, আর দুটোকে মেলান, দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর। ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা পাঠাননি। তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টলে গেছেন, আলোচনা করে গেছেন। এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে, বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে, রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না। এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে, রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে। আর একটা কথা শোনা যাচ্ছে, রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত, আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার ওপরে আঘাত। এরকম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই 1:30টার সময় এখনো একটা হবে। যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা, যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি। এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে, সেখানে নানান রকম সইসাবর হবে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল তাদের বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন, এবং পীযূষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে, একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য করে নিয়েছি, সেটা টুইটারে উনি লিখেছেন। তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব। এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম, আমার খবর পাকা ছিল। আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে
তার সঙ্গে কুশল বিনিময় করে নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে, খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে, কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে। কিন্তু আজকে মিটিংটা কখন হবে সেটার উপর নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে। তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে, আপনারা সন্ধ্যেবেলা আমার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যখন কিনা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঢাকঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এই কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা, সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া, বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না, এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি, অনিবার্য কারণ, এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে? কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, নিশ্চয়ই আমি একেবারে শুরু থেকে বলে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বারবার বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি দিতে পারবেন না। এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে। আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক, আমি এখনো পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যে হোক। যেমন ধরুন বিএনপি সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের, তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চারিত হচ্ছে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক, তা চায় না, বিএনপি চায় না। কি বোঝাতে চাইছে বিএনপি এর মাধ্যমে? তার আগে যদি আমরা এনসিপি বিষয়টি আলোচনায় নিয়ে আসি, গত বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির এনসিপি যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললেন? খুবই সিগনিফিক্যান্ট। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে। একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন, তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে, সেই সময়টা যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয়। এবার বিএনপি কি বলেছে সেটা খোলাসা করি। বিএনপি বলছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি, খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা আশা করি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে? 15 জুলাই নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিল বারবার, তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথাবার্তার পরে আমরা দেখলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম গলায় কথা বলেছে, কখনো কখনো হুঙ্কার ছেড়ে কথা বলেছে। এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে। যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া, সেটি মেনে নেওয়া যেত। অনিবার্য কারণটা কি? এইসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে? তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে, তেমন কিছু ঘটেছে কিনা আমরা নিশ্চিত না। যাই হোক, যদি ঘটেই যায় তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে? অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও
তফসিল কেন পৌঁছাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছে না। তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে, সে 2, 4, 5 দিন, কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে? এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে, সে কথা বলে রেখেছেন এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান 2 দিন আগে 3 দিন আগে একটি জনসভায় একথাও বলেছেন, আরেকটি 5ই আগস্ট ঘটার সম্ভাবনার কথা তিনি জানিয়ে দিয়েছেন। কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বলেছেন, ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে, বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে, কিন্তু বাংলাদেশে আর এটা হবে না। তবে দিশাহারা হয়ে হতাশ হয়ে কেউ যদি চোরা গলিতে হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আর একটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে। নিশ্চিতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, এর বাইরে তো অন্য কাউকে তিনি মিন করেননি। জামাত যে নির্বাচন সহজে চায় না এটাই বরং আমরা জেনে এসেছি, বা সেটাই মানুষের ক্যালকুলেশনে এসেছে, যেহেতু বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে জামাত, ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে, প্রশাসনের যে রদ বদল, প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ, সবকিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে। এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় 60% বা 50% জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের, এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামাতের সময় প্রয়োজন। একই সঙ্গে বিএনপিকে যতটা বিতর্কিত করা যায় সেই চেষ্টাতেই আছে জামাত, এটি এখন অনেকেই বলছেন, শুধু এখন থেকে নয়, আরো অনেক আগে থেকেই। তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরীর কণ্ঠে। প্রশাসন তাদের কথায় উদ্বোস করবে, পুলিশ জামাতের কথাতে উদ্বোস করবে, নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে, পুলিশকে জামাতের যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে। যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি পাচ্ছি না। এবং 5 আগস্টের কথা যেটি বললেন ডাক্তার শফিকুর রহমান, এটি অন্য কেউ বললে কি হতো? রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনা হতো। 5 আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে? এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো 5 আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন, সে যেভাবেই বলুন না কেন, এই ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে শীতল সম্পর্ক চলছিল, আগেই বলেছি, সেটি আবার উষ্ণতার পথে হাঁটছে, এবং এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকেই কাজে লাগাতে চাইবে ইউএসএ, কোনো ভুল নেই। সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সে কথাই শুনতে হবে। তাহলে সবকিছু মিলে কি দাঁড়াচ্ছে? চরম এক অনিশ্চয়তার মধ্যে দেশ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচন কমিশনার তাই বলছেন, কেন তফসিল ঘোষণা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে, তার আগে নয় কেন? এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটিকে কেন্দ্র করে আবার জামায়াতের নেতা, এনসিপি নেতা তো আরো অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে, সেই অবস্থায় নির্বাচন হবে কিভাবে, আগে থেকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে। অতএব নির্বাচন হচ্ছে না, এখনো আমার ধারণা নির্বাচন সবকিছু মিলে হচ্ছে না। তাহলে কি হতে যাচ্ছে? তৃতীয় সেই শক্তি, যে শক্তিকে মানুষ ভয় পায়, আবার যেই শক্তিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। দেখা যাক, আমাদেরকে